স্যান্ডি হোমোসেক্সুয়াল না বাইসেক্সুয়াল? আমি এখন ফরেনার ছাড়া আমি আর ডেট করবো না, আমি আর মেন্টালিটি ম্যাচ করবে না, মনে হচ্ছে আমি অনেক আপগ্রেড হয়ে গেছি। আমি 100% শিওর, দেখতে পাচ্ছে, আমি নিজের চোখ বুঝলেই দেখতে পাচ্ছি আমাদের 4 হাত এক হয়ে গেছে এবং আমাদের মমতা ব্যানার্জি দাঁড়িয়ে থেকে বিয়ে দিচ্ছে আমাদের। এবং প্রেমটা কিন্তু দুদিক দিয়ে হচ্ছে, ওনার মনেও কিন্তু আমার একটু প্রেমের আগুন জ্বলছে, সেটা আমি বুঝতে পারছি। অঙ্কুশের সাথে যদি আমি পার্টি করতে পারতাম, টাইম স্পেন্ড করতে পারতাম, খুব ভালো লাগতো। স্যান্ডি কি এরকমই যে মনে রাগ পুষে রাখা? না, যা হয়েছে হয়েছে। নাইটি পরে ফাইনালি পিরামিডের সামনে নাইটি পরে চলে এসেছে। নাইটি কি খুবই আরামদায়ক? ভীষণ, অবভিয়াসলি যারা পড়ে তারা সবাই জানে, নাহলে সবাই কেন পরতো? শাড়ি পরা তো অবভিয়াসলি একটু ডিফিকাল্ট না, আমাদের বাঙালি, আমাদের মা কাকিমারা তো সবাই নাইটি পরে। ফেস প্যাক লাগিয়েছিলাম একটা বিখ্যাত কোম্পানি, কাদা কাদা করে লাগিয়েছিলাম মুখটা। আবার এসেছি ফিরে কাদা কাদা করে এই বাগেলায়। তুমি নাইটি পরে লন্ডনেও স্বচ্ছন্দে থেকেছো, আর কোনো দেশে মানে এই নাইটি পরে এইরকম অবাধ বিচরণ? হ্যাঁ, আমি প্রত্যেকটা দেশেই পড়েছি নাইটি, থেকে লন্ডনে নাইটি পরার থেকেও আমার যেটা বেশি ভাইরাল হয়েছিল, আমি আমাদের প্রিয় পিসি, যে আমাদের ক্ষমতা পিসি আছে, আলু চপ আছে 111 How am I looking? My name is ক্ষমতা। ক্ষমতা পিসি, এই যে দেখো ছোলা বাদাম বিক্রি করে কি বড় লোক হয়ে গেছে। ছেলেদের জামা কাপড় তো আমার বলতে গেলে একটু আমি ইউনিক জামা কাপড় পরি, এই ধরনের জামা কাপড়গুলো। তাও কি আর ভেতরে যে আমার যে নারী, সে তো বেরিয়েই আসতে চায়, তাকে কি আর আটকাতে পারি? বাংলাদেশে কারোর প্রেমে স্যান্ডি পড়েছে? তো এখন তো ওইদিকে আর কোনো টান নেই। তুমি আমাকে ছেড়ে অন্য মেয়ের কাছে চলে গেলে। উনি রিসেন্টলি শুনলাম বিয়ে করেছে, হয়তো টাকার লোভেই করেছে। উনি সেলুন করেছে, আমার থেকে 20 লক্ষ টাকা নিয়েছে। 20 লক্ষ? হ্যাঁ, আমি 20 লক্ষ বাংলাদেশি টাকা দিয়েছি ওনাকে, পাঠিয়েছে, উনি সেলুন খুলেছে। উনি জানে, বাট হি ইজ ভেরি স্মার্ট, দেখে যতটা মনে হয়, বাট আমার মনে হয় খুব স্মার্ট, নিজেকে কিভাবে বেচতে হয়, কিভাবে ধরে রাখতে হয় মার্কেট, সেটা ভালো জানেন উনি। কিছু গালাগাল উঠে আসছে, এটা কোথা থেকে? মানে মানুষের মনে ধাক্কা দেওয়ার জন্য? নমস্কার, আমি সুচারু, শুনবো তোমায়তে আপনাদেরকে স্বাগত জানাই। আর এই শুনবো তোমায়ের অতিথি যারা থাকেন, তারা সবসময় খোলামেলা আড্ডায় আমাদেরকে অনেক কিছু অজানা কথা জানিয়ে যান। আর আজকে আমাদের যিনি অতিথি, তার পরিচয় অবশ্যই দেব। তিনি বাংলা, অর্থাৎ এই পশ্চিমবঙ্গ তো বটেই, বাংলাদেশেও ভীষণভাবে জনপ্রিয়। শুধু তাই নয়, তার হোয়াটসঅ্যাপ ডিপির তলায় যে লাইনটা লেখা রয়েছে, সেটা হচ্ছে কুছ তো লোক কহেঙ্গে লোগো কা কামই হ্যায় কেহনা। সত্যি এই লাইনটাকে তিনি পাথেয় করেছেন, কিন্তু এগিয়ে গেছেন তিনি তার মতন করে। আমি যার কথা বলছি আপনাদের অনেকের কাছেই ভীষণভাবে জনপ্রিয়, স্যান্ডি সাহা। আজকে শুনবো তোমায়ের অতিথি। স্যান্ডি, তোমাকে স্বাগত জানাই। ধন্যবাদ আমাকে তোমার এই অনুষ্ঠানে ডাকার জন্য। প্রথমেই বললে খোলামেলাভাবে আসতে হবে, আমি আগের এপিসোডটা দেখেছি, আগের যে গেস্ট এত খোলামেলাভাবে এসেছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। কিন্তু আমি একটু ঢেকে ঢুকে এসেছি, পুরো একদম অতটা মন থেকে খোলামেলা, একটু পোশাকে ঢেকে ঢুকে এসেছি, যদিও ম্যাটার করে না, যে যেরকম খুশি করতে পারে, বাট খোলামেলা যে আলোচনা হয়, ফার্স্ট এপিসোড দেখেই বুঝে গেছি এত সে খুলেমেলে আলোচনাতেও করেছে, পোশাকেও করেছে, যেটাতে খুব সুন্দর লাগছিল। তো আমি তো খুব এক্সাইটেড ফার্স্ট এপিসোডটা দেখার পর। সুচিত্রার যে এপিসোডটা ছিল, শি ওয়াজ অ্যামেজিং। তোমার কাছে আজকে প্রথম প্রশ্ন শুনবো তোমায়তে, এই যে সন্দীপ সাহা থেকে স্যান্ডি সাহা, এই যে জার্নিটা, মানে মানুষ একেবারে সেই শুরু থেকে জানতে চায় কিভাবে তুমি ডিজিটাল মিডিয়া নিয়ে ভাবনা চিন্তা করলে এবং তারপর ভাবলে যে কন্টেন্ট বানাবো, এবং কন্টেন্ট বানানোই তো শুধু নয়, মানে মানুষ সেটা নিচ্ছেও। এই স্টাডিটা বা এই ভাবনাটা কবে থেকে শুরু হলো? প্রথমত হচ্ছে বহু বছর হয়ে গেছে, এখন তো ঘরে ঘরে সবাই কন্টেন্ট ক্রিয়েট করছে, এভরিওয়ান ইজ ডুইং গ্রেট জব। বাট আমি যখন শুরু করেছিলাম তখন ফেসবুক মনিটাইজডও ছিল না, লোকে যে কন্টেন্ট ক্রিয়েটার হতে পারে বা এটাকে প্রফেশন হিসেবে বানাতে পারে সেটা কিছুই ছিল না। 2017-এর কথা বলছি, জানুয়ারি মাসে
আমার ফার্স্ট আমার ভিডিও কাদা কাদা, যাদের মনে আছে, একদম। জেনজিদের হয়তো মনেও নেই, ওরা তখন খুবই ছোট ছিল, বাট আমাদের যারা এজ গ্রুপ আছে, বলছি না বয়সটার কথা, বয়স তো বেড়েই যাচ্ছে, বাট দেখো এটা আমার কিছু প্রি প্ল্যান ছিল না। আমি অনেক জায়গায় বলেছি, আমি আন্দামান ঘুরতে যাওয়ার জন্য ফেস প্যাক লাগিয়েছিলাম, একটা বিখ্যাত কোম্পানি, কাদা কাদা করে লাগিয়েছিলাম মুখটা। মানে ওটা কি ওই মুলতানি মাটি জাতীয় না কিছু না, ছিল? ওটা একটা ফেস প্যাক, নর্মাল আচ্ছা। একটা ব্র্যান্ডে, আচ্ছা। একদম পাতি বাংলার ব্র্যান্ড, এরকম কিছু অ্যামেজিং ইন্টারন্যাশনাল ব্র্যান্ডও না। তো সেইখানে দাঁড়িয়ে আমি ওটা লাগিয়েছিলাম। এবার তখন ফেসবুক 2016 এন্ডের লাইভ ফিচারটা তখন সদ্য স্টার্ট করেছিল, তো তখন আমি বুঝতেও পারছিলাম না কিভাবে কি অন করে, না আমি জাস্ট লাইভ মানে করবো কিনা ভাবছিলাম। আমার প্যাকিংও করতে হবে, কারণ পরের দিন আন্দামান যাবো আমি ভেবেছিলাম। হুম। তো সেইখানে দাঁড়িয়ে এবার প্যাকিং, এবার আমি ভাবছিলাম যে লাইভটা করবো, ভাবলাম যে না থাক, করবো না, প্যাকিংটা করে নিই, পরে আর লাইভ করে কি না কি একটা মনে হলো যে না থাক, লাইভটা করি আমি। তো আমি লাইভটা করলাম, লোকজনের সাথে বেশ কাদা কাদা করে কথা বললাম। এবার দ্য ওয়ে আই টক, ফ্রেন্ডসদের মধ্যে সবাই খুব ভালো লাগে আমাকে, সব পার্টিতে ডাকে। হুম। তোমার কি এখনই কান্না পেয়ে গেল, চোখ দিয়ে না, জল না। বেরিয়ে যাচ্ছে? সবে তো শুরু। তো দ্য ওয়ে আই টক, যেরকমভাবে আমি কথা বলি, সেটা লোকজনের খুব এন্টারটেনিং লাগে। তো আমি আমার মতো করেই কথা বলেছি, মানে যেরকমভাবে মজা করি সেইভাবে লোকের সাথে মানে কথা বলেছি। তো তারপরে দাঁড়িয়ে আমি আন্দামানে ঘুরতে গেলাম। এবার হুম। ঘোরা থেকে এসে হঠাৎ একদিন দেখছি, মানে 2017 আমি ভিডিওটা করেছিলাম 10th জানুয়ারিতে, আমার মনে আছে এখনো। তো এই সামনে জানুয়ারিতে 9 বছর হতে চলবে। ইটস এ হিউজ, মানে তোমার ডিজিটাল জার্নি 9 বছর 9 বছর অতিক্রান্ত। কমপ্লিট হবে এইখানে। 10 বছর একটা পার্টি দেবো যদি ভাইরাল থাকি ততদিনে। তো সেইখানে সেটা অবশ্য থাকবো আমার মনে হয়। তো 10-এ ফিরে এসেছি 20-25 জানুয়ারি, তখনও কিন্তু ভাইরাল হয়নি। 14-15 দিন পর হঠাৎ করে আমার স্কুল কলেজের বন্ধু বান্ধবরাই প্রথমে ভিডিওটা আস্তে আস্তে শেয়ার করছে, দেখ কি করছে, আচ্ছা, দেখ আচ্ছা। কি করছে, কাদা কাদা হা হা এরকম করে ফানি করছে। তো এইটা দেখলাম তখনকার দিনে 50,000 মতো ভিউ হচ্ছে, মানে তখনকার দিনে 50,000 ভিউজ মানে অনেক একটা বড় huge, ব্যাপার। হ্যাঁ। তো তারপরে আমি ভাবলাম যে না, আরেকটা আমি করে দেখি, এটা তো একটা, তখন সদ্য লোকে ইউটিউব হচ্ছে, মানে ইউটিউবার বলতে বাংলায় তো কেউই ছিল না, হিন্দিতে ভুবন বাম বা আশিস সদ্য সদ্য ভিডিওস করছে। তো আমি বললাম যে না, আরেকটা আমি করে দেখি হুম। যে কি হয়। আমি আরেকটা তারপরে পাউডার লাগিয়ে সাদা সাদা করে ভিডিও করেছি, এবং তারপরে ওটাও দেখছি যে ভালো 1 লাখ মতো ভিউজ হচ্ছে। আমি বললাম যে না, আই গট ইট, এটা হতে পারে, আমি এটাকে একটা প্ল্যাটফর্ম হিসেবে একটা পরিচিতি চেষ্টা করি বানানোর। হুম। কারণ অলরেডি বাংলাদেশে হিরো আলম ভাইরাল ছিল, তখন পশ্চিমবঙ্গে নো ওয়ান ইজ ভাইরাল, কোনো সোশ্যাল মিডিয়া স্টার মানে নেই। তুমি বলছো যে সময় থেকে তোমার এই ডিজিটাল উত্থান শুরু হয়, হুম। বা তখনও কন্টেন্ট বলবো না, মানে তুমি একটা কিছু করেছো, 50,000 ভিউজ হয়েছে, হ্যাঁ। সেই সময় কি বঙ্গাই বা এরা এসছে না, না, মার্কেটে? আমি এটা ওপেনলি বলতে পারি, এটা সবাই এগ্রি করবে, আই এম দ্য ফার্স্ট সোশ্যাল মিডিয়া, সো কল সোশ্যাল মিডিয়া স্টার অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের প্রথম একদম। এখন তো আমি প্রো পিতামহী হয়ে গেছি একটা, এখন সবাই অনেকেই আছে, ভালো লাগছে। আচ্ছা, আমরা একটা কমিউনিটি হয়েছি বাংলায়। তো সেইখানে দাঁড়িয়ে তখন ওটাও আমি রাস্তায় বেরিয়েছি ফার্স্ট, আচ্ছা, মুখে ফেস আচ্ছা, প্যাক লাগিয়ে। আচ্ছা। এখন তো যেমন সবাই সবকিছু লাগিয়ে হুম। বেরিয়েছে, বাট ওই সময় দাঁড়িয়ে একটা মুখে এরকম প্যাক লাগিয়ে আমি রাস্তায় বেরোচ্ছি, লোকজনের কাছে এটা কি না কি হয়ে গেল। ব্যাস ঘরে, মানে সন্দীপ সাহা থেকে যে আমি স্যান্ডি শাহ, কাদা কাদা স্যান্ডি শাহ হয়ে ঘরে ঘরে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ Viral. দেখছে, হ্যাঁ ভাইরাল, শেয়ার করছে। এবং অবভিয়াসলি সেই সময় আমার প্রচুর, মানে আমার অ্যান্টি লোকরা মানে গালাগালি দিচ্ছিল উইদাউট এনি রিজন। আমি জানি না, হয়তো আমার একটু মেইলি স্বভাবের জন্য বা আমার এই যে অ্যাফার্মেন্ট কথাবার্তা আচরণের জন্য। তো এবার আমার একটা ফ্রেন্ড আমায় কল করে বলেছিল যে তুই আর ভিডিও করা ছেড়ে দে, কারণ প্রচণ্ড তোর, শুধু তোকে নি না, তোর বাবা মা তুলেও গালাগালি করছে, তুই আর ভিডিও পোস্ট করিস না, কারণ এটা তো আরও বাড়বে তাহলে। তো আই ওয়াজ থিঙ্কিং আমি ডিলিট করে দেবো। যদি আমি তখন ডিলিট করে দিতাম হয়তো আমার জার্নিটা ওখানেই স্টপ হয়ে যেত, কিন্তু আমি তারপরে নিজেই ভাবলাম, ধর আমি রাস্তায় গেলাম, কেউ যদি আমায় গালাগালি করে, আমি কি বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দেবো তাদের গালাগালির জন্য? তারা তো কেউ না। তো আমি ভাবলাম যে না, আমি পেয়েছি, আমি এটাকে কন্টিনিউ করবো যতদূর অবধি কন্টিনিউ করা যায়। ব্যাস ওইখান থেকে আমার জার্নি শুরু হলো, একের পর এক ভিডিও আরও ভাইরাল হতে থাকলো। তারপরে আমাকে তোমাদের বাংলা থেকে বা হিন্দি থেকে সমস্ত টিভি শোজ, ইন্টারভিউজ থেকে, বা আমার অ্যাক্টিং যেটুকু করেছি, একের পর এক ফ্লোয়েই হয়ে যাচ্ছে, কাজ করতে লাগলাম। তো এখনও অবধি করে যাচ্ছি, মাঝে মধ্যে এখন একটু আমি কম রাখি, একটু আমার অনেক বাকেট লিস্ট ছিল দেশ বিদেশ ঘোরার, সেগুলো কমপ্লিট করছি। বাট হ্যাঁ, অবভিয়াসলি দিস ইজ মাই, মানে কি বলবো, আমার কাছে একটা, মানে সোশ্যাল মিডিয়া ইজ লাইক মাই বেবি। মানে আমি সারাক্ষণ একে কীভাবে কী করবো আমি সবই, দাও ভিডিও যদি আমি কম হচ্ছে, আমি স্টোরিতে অ্যাক্টিভ থাকি যে আমি এখানে যাচ্ছি, এই করছি, সব মানে দেখাতে থাকি। তো ওইখান থেকে আমার জার্নি শুরু হয় আজ অবধি, এখনও অবধি জার্নি চলছে। এই জানুয়ারি 10th 9 বছর হবে, 9 ইয়ার্স। এটা একটা অল্প, মানে কম সময় না, এটা একদম। একটা অলমোস্ট হতে চলেছে 2-3 বছর, একটা ডিকেড হয়ে যাবে যে আমি সোশ্যাল মিডিয়ায় আছি।
তো এটা ভীষণই ভালো। দেখো আমি একটা কথা মনে করি, ফেমাস হওয়া আর সেই ফেমটাকে ধরে রাখা ইটস ভেরি ডিফিকাল্ট। মানে সারাক্ষণ চর্চায় থাকা বা কন্টেন্ট করতে থাকা, সেই ব্যালেন্স করাটা, কারণ অনেকেই এই 9 বছরে অনেকেই এসছে, অনেকেই হারিয়ে গেছে, কিন্তু কন্টিনিউ করে যাওয়া সেইটা আমার মনে হয় ডিফিকাল্ট খুব। এই কাজটা করতে গিয়ে তুমি একটু আগে বললে যে 9 বছরে অনেকে এসছে, অনেকে হারিয়ে গেছে, কোথাও এটা তোমাকে ভাবায় না যে এই রে আমার কন্টেন্টটা শেষ হয়ে আসছে, বা এই রে আমার নতুন কিছু আইডিয়া আসছে না? মানে স্যান্ডি মানে কি নতুন ক্রিয়েশন কিছু অপেক্ষা করছে সব সময়? দেখো ওরম কোনো ব্যাপার নেই যে নতুন কিছু। আমি তো অনেক ধরনের, আমার তো একটা ফার্স্ট অফ অল একটা আমি ক্যারেক্টার আলাদা তৈরি করেছি, দ্যাট ইজ নাইটি বৌদি। যে বাঙালি যে মানে আমাদের মা দিদিরা সবাই নাইটি পরেই ঘরে, সেই নাইটি পরা নিয়েও মানে আমার কেস হয়েছে, সেটা নিয়ে তো পরে আমরা কথা বলবো অবশ্যই। কিন্তু এই নাইটিটাকে আমি আমার ভীষণ ছোটোবেলা থেকে আমি কন্টেন্টের জন্য আমি নাইটি পরতে ভীষণ কমফোর্টেবল, আমার ভালো লাগে, হাওয়া লাগে, একটু ভালো লাগে, একটু কমফোর্টেবল একটা পরে। আমি তোমার কাছে যদি এটা প্রশ্নের আকারে রাখি, যদি বলি যে নাইটি কি খুবই আরামদায়ক? ভীষণ, অবভিয়াসলি যারা পরে তারা সবাই জানে, নাহলে সবাই কেন পরতো? শাড়ি পরা তো অবভিয়াসলি একটু ডিফিকাল্ট না, আমাদের বাঙালি, আমাদের মা কাকিমারা তো সবাই নাইটি পরে, ইটস কমফোর্টেবল। একটাতেই তোমার আলাদা করে লোয়ার লাগছে না, আপার লাগছে না, একটাতেই তোমার পুরো শরীর ঢেকে গেল, তো এটা তো কমফোর্টেবল না? তো সেইটাকে আমি সব জায়গায় নিয়ে যাচ্ছি। এবার দেখো আমি, আমাদের অনেক পশ্চিমবঙ্গের দর্শক সবাই ফরেন যেতে ভালোবাসে, বিদেশে নতুন নতুন জিনিসপত্র দেখতে ভালোবাসে। তো এখনো তো সবে আমার মনে হয় 19-20টা দেশ হয়েছে, এখনো তো এতগুলো 100-র ওপরে 150-র ওপরে দেশ বাকি আছে। 20টা দেশ হয়ে গেল? হ্যাঁ, অলমোস্ট 20 আই গেস ডান। আমি যতদূর দেখেছি এবং শুনেওছি, দেখেছি তুমি নাইটি পরে লন্ডনেও স্বচ্ছন্দে থেকেছো। আর কোনো দেশে মানে এই নাইটি পরে এইরকম অবাধ বিচরণ? হ্যাঁ, আমি প্রত্যেকটা দেশেই পড়েছি নাইটি থেকে। লন্ডনে নাইটি পড়ার থেকেও আমার যেটা বেশি ভাইরাল হয়েছিল, আমি আমাদের প্রিয় পিসি, যে আমাদের ক্ষমতা পিসি আছে, নামটা নিচ্ছি না, তো সবাই বুঝতেই পেরেছে, তার পোশাকে আমি লন্ডনে গেছিলাম। এইটা হিউজ ভাইরাল হয়েছিল, কারণ শি সেড কি কলকাতাকে আমি লন্ডন বানাবো। তো আমি যে লন্ডনে গিয়ে দেখিয়ে সার্কাস্টিকলি বলেছিলাম কলকাতাকে লন্ডন বানিয়েছি, সেইটা ভাইরাল হয়েছে। বাট হ্যাঁ, নাইটি পরে আমি শুধুমাত্র লন্ডন না, অনেক দেশেই গেছি। বাট কিছু কিছু দেশ যেগুলো মুসলিম কান্ট্রি আছে, একটু সেন্সিটিভ আছে, ওইখানে আমার এটা ব্যাকল্যাশ কিছু ফেস করতে হয়েছে। মানে অ্যাকসেপ্ট করেনি এরকম কিছু? হ্যাঁ, আমাকে অনেক, ইভেন দুবাই আমার ইমিগ্রেশনে প্রচুর সমস্যা হয়েছে, আমার কস্টিউম দেখে, আমার মেকআপ দেখে, রীতিমতো মানে ওরা তো খুব স্ট্রিক্ট হয়। মানে তুমি কি পোশাক পরিচ্ছদ পরে যাবে মানে দুবাইতে, সেটা সেই দপ্তর ওরা আগে ওরা সেটা চেক করে? দেখো সেটা খেতে পারে, আমি যেমন ভারতবর্ষে বাস করি, আমাদের যেমন ফ্রিডম আছে, স্বাধীনতা আছে, আমি কি পোশাক পরবো বা কি করব না করবো, আমাদের একটা নিজস্ব ব্যাপার। অনেক কান্ট্রিতে এগুলো একসেপ্ট করে না, এবং আমি প্রত্যেকটা কান্ট্রি তাদের রিলিজিয়ন বা তাদের যে রুলস আছে সেটাকে আমি রেসপেক্ট করি। বাট ওইখানে ছেলে হয়ে এরকম মেয়েলি সাজ, এরকম মেয়েদের ড্রেস, মেয়েদের মানে মেকআপ করা, সেইটা একদমই অ্যাকসেপ্টেবল নয়। তো সেইখানে আমাকে একটু ব্যাকল্যাশ মানে সহ্য করতে হচ্ছে। ইমিগ্রেশন আমাকে আটকেও দিয়েছিল, ঢুকতে পর্যন্ত দেয়নি। তারপরে আমি রীতিমতো বোঝালাম যে আমি কন্টেন্ট ক্রিয়েটার, দেখলো আমার ওখানে একটা কন্টেন্ট ক্রিয়েটারদের একটা মিট আপ মতো ছিল, তারপরে আমি সব করে আমাকে ওখানে ছাড়লো। বাট আমি যে পুরো দুবাই বলো, তারপর আমি ইজিপ্টে গেছিলাম এবং রমজানের সময়, আমাকে ওটা খুব মানে সতর্কতা ওয়েতে যেতে হয়েছে, মানে একদম কোনো মেকআপ করিনি, নর্মালভাবে। ছেলেদের জামা কাপড় তো আমার বলতে গেলে একটু আমি ইউনিক জামা কাপড় পরি, এই ধরনের জামা কাপড়গুলো, তাও কি আর ভেতরে যে আমার যে নারী সে তো বেরিয়েই আসতে চায়, তাকে কি আর আটকাতে পারি? কিন্তু চেষ্টা করেছে যাতে, কারণ দেখো প্রত্যেকটা আমার ওখানে অচেনা মানুষ, ওখানে গিয়ে তো আমি বলতে পারি না যে না আমি এখানে নাইটি পরে নাচবো, গিয়ে ওখানেই আমাকে বালিতে পুঁতে দেবে, তারপরে দেখতে গেলে, বা আর কেউ বাংলার মানুষ আর আমাকে দেখতে পাবে না। তো একটু সাবধানে চলেছি। বাট হ্যাঁ, অবশ্যই আমি আমার দেশে, আমার স্বাধীনতা আছে, আমি কি পরবো না পরবো সেটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। কেউ কেস করুক আর না করুক, আই ডোন্ট কেয়ার। আমার যেটা ভালো লাগবে সেটাই করবো এবং সেটাই পরবো, অবশ্যই কাউকে হার্ম না করে। একজন ক্রিয়েটর হিসেবে শুরু, এবং তারপরেই যাত্রাপথ হতে হতে হঠাৎ দেখলাম রোডিসের প্রতিযোগিতায় তুমি পরবর্তীকালে, আমি যদি ভুল না বলি, অ্যাঙ্কারিংও সেখানে করেছো। এই রোডিসের যাত্রাটা কেমন ছিল? ইট ওয়াজ লাইক অ্যামেজিং। আমি একটা ছোট্ট কথা বলছি, এমটিভি রোডিস একটা অনেক বড় শো আমার কাছেও। একটা কথা হচ্ছে, এমটিভি রোডিসে আমার মনে আছে ক্লাস আমি 11-এ যখন পড়ি, তখন ওয়াজ রোডিস অ্যাবাউট একটু হাঙ্কি বয়েজ যারা, তারা টাস্ক করছে, মাস্কিউলিন ব্যাপারটা। রোডিস মানে একটা একটা মাস্কিউলিন ব্যাপার, একটা হিরোইক ব্যাপার। বাট আমি সবসময় রোডিস ফলো করেছি, ইটস নট অল অ্যাবাউট মানে মাস্কিউলিটি, ইটস অল অ্যাবাউট মানে ডিফারেন্ট পার্সোনালিটিস একসাথে আসছে, তারা তাদের মতো করে ওই জার্নি শোটাকে এনজয় করছে। তো ক্লাস 11-এ আমি আই ওয়াজ আ ভেরি হিউজ রোডিস ফ্যান। তো আমি এরকমভাবে ডায়েরিতে রোডিস লিখছিলাম, তো আমার যে ফেলো ফ্রেন্ডসরা ছিল, দে আর লাফিং অ্যাট মি যে তুই কেন রোডিস লিখছি, ইটস নট অ্যাবাউট ইউ, এটা তোর জন্য নয়, এটা ইটস ফর আজ, মানে দ্য ম্যাসকুলিন যে
গাই তারা আছে। ভাবতো তুমি কোনোদিন রোডিজের হ্যাঁ মানে এটা কেন যাত্রাপথে যেতেই লিখছি পারবে আমি, না। কেন রোডিস দেখছি, এইটা আমার স্যুট করে না। আমার মানে আমি আই উইল ওয়াচ আ বারবি শো, আর বারবির সাথে প্লে করবো, আর কোনো মেয়েদের সিরিয়াল দেখবো, এইটা হচ্ছে আমার দেখতে হবে। কজ তারা জাজ করে নিয়েছিল যে আমি যেহেতু একটু অ্যাফেমিনেট আছে, আমাকে ওইগুলোই দেখতে হবে, কারণ মেয়েরা ওগুলোই দেখে। বাট তারপরে সেইখান থেকে সেই যে স্বপ্নের আমার মানে কি বলবো শোটা, সেখানে আমি অ্যাজ এ কন্টেস্ট্যান্ট, তাও অনেক বছর হয়ে গেল, 2018 অলমোস্ট 7 বছর হয়ে গেছে। তো সেইখানে আমি অ্যাজ এ কন্টেস্ট্যান্ট প্লে করে আমি যতটা দূর আমি গেছি, যেতে পেরেছি, খেলতে পেরেছি, বাংলাকে রিপ্রেজেন্ট সো কল করতে পেরেছি। যদিও আমি টাস্ক ফাস্ক খুব একটা এখনও পারি না, করি না, বাট ঠিক আছে। বাট আমি যেতে পেরে ওই যে জার্নিটা এনজয় করতে পেরেছি, আমি নিজেকে খুব ভাগ্যবান বলে মনে করি। কারণ যাদেরকে ছোটোবেলায় টেলিভিশনে দেখে বড় হয়েছে, যারা আমার ইন্সপিরেশন, তাদের সাথে সেই জার্নিটা করা, সেটা এবং দ্বিতীয়বারের মতো করেছি, সেটা হয়ে যাওয়ার পরে আবার অলমোস্ট কি বলবো 6 বছর পরে আমাকে যে ওরা অ্যাঙ্কার হিসেবে সোশ্যাল মিডিয়ার জন্য ফেরত এনেছে, যে শোটাতে আমি দেখতাম আগে বানি ভিডিওইং করতো, বারণ সুদ থেকে শুরু করে ওরা ভিডিওইং করতো ডিজিটাল মিডিয়ার জন্য, সেইখানে দ্বারা আমি যে ভিডিওইং করছি, হোস্টিং করছি, প্র্যাঙ্ক করছি, এবং আমি আমার স্টাইলটাকে বজায় রেখে, সেটাও একটা আমার কাছে অনেক বড় অ্যাচিভমেন্ট। এবং শুধুমাত্র 1 বছর নয়, পরপর 2 বছর ধরে আমি সোশ্যাল মিডিয়ার জন্য করছি। এত বড় পার্সোনালিটি, যাদেরকে শুধুমাত্র টিভিতে দেখতাম, তাদের সাথে বসে তা কন্টেন্টও করছি, কাজ করছি, পার্টি করছি, একসাথে হাহাহিহি করছি, এটাও সত্যি আমার কাছে অনেক ভাগ্যের ব্যাপার। আই এম ভেরি থ্যাঙ্কফুল টু ভগবান এবং টু মাই অডিয়েন্স, টু এভরিওয়ান, যে আমি এই সুযোগটা পেয়েছি। তো এইটা খুবই কি বলবো আমার কাছে একটা অনেক বড় অ্যাচিভমেন্ট। স্যান্ডি, এবার একটু অন্য প্রশ্ন। যে কোনো ক্ষেত্রে, বিশেষ করে বাঙালিরা, তার ক্ষেত্রে একটু প্রতিষ্ঠিত হলেই, তার পাড়া থেকে যদি কোনো একটা বিষয়ে নাম করেছে, সে ক্রিকেটার হোক বা কন্টেন্ট ক্রিয়েটার হোক, যা কিছু হোক, ওই পেছন থেকে পা ধরে টানার বিষয়টা থাকে। তোমার ক্ষেত্রেও, তোমার পাড়াতেও এরকম অভিজ্ঞতার সাক্ষী কি হতে হয়েছে? না, আমি তো যদি খাবার জল তো অবশ্যই, শিওর খাবো তো একদম। না, আমি একটা কথা বলি, পাড়া থেকে আমাকে কখনো কোনো ব্যাকল্যাশ হয়নি, বা পাড়া থেকে কোনো রকমের কোনো পিছন ধরে টানা ওইরকম না। আমার মনে হয় আমার পাড়া ওয়াজ ভেরি সাপোর্টিং। আমি যে নেইবার, ফর্চুনেটলি আমি যে নেইবারের মধ্যে থাকি, বা আমার যে প্রতিবেশী বা আমার আশেপাশের লোক অলওয়েজ সাপোর্টই করেছে। কখনো একটা খারাপ কমেন্টও দেখিনি, বা কোনো রকমভাবে ডিমোটিভেট করা, বা আমার কোনো ফ্যামিলিকে কোনো রকম কিছু করা, তারা মনে হয় সবসময় মোটিভেট করেছে। আমার পাড়ার লোকের কথা আমি স্পেশালি সোশ্যাল বলছি। মিডিয়ার এই যে মন্তব্য বিভিন্ন সময়, মানে হ্যাঁ, এমন মন্তব্য থাকে যেগুলো তো মন ভেঙে দেয়। হ্যাঁ, সেই রকম তো দেখো, কমেন্ট গালাগালি তো প্রচুর পড়ে, বাট পাড়ার লোক আমি বলবো তাদের মধ্যে কেউ ছিল না, বা আমার ক্লোজ ফ্রেন্ডস বা রিলেটিভ যারা আমাকে সত্যিকারের লাইক করে, তারা এই সার্কেলের মধ্যে পড়ে না। বাট হ্যাঁ, পিছন থেকে টানার তো অনেক লোক থাকে, সেই ধরনের অভিজ্ঞতা অবশ্যই আছে। এবং সেখানে অনেক ধরনের আমাদের ইন্ডাস্ট্রির লোক বলো, অনেক মানুষ বলো, অনেক রকমভাবে আমার কাজ ক্যান্সেল করে দেওয়া, বা আমার ছবিতে আমাকে না নেওয়া, বা অনেক কাজ আমাকে সেই রকম কাটি করার লোক তো অভাব নেই। কিন্তু সেটা আমার পাড়াতে হয়নি, ইন্ডাস্ট্রিতে প্রচুরভাবে হয়েছে, অনেক জায়গায় অনেক রকমভাবে হতে হয়েছে, অনেক কাজ আমার ফাইনাল কাজটা হয়নি, এইরকম মানে আমার হেটারের তো অভাব নেই। তো সেটা আমি ফেস অবশ্যই করেছি। এবার আমি মনে করি যেটা আমার লেখা আছে ভাগ্যে, সেটা কারো বাবা আটকাতে পারবে না। আর যেটা আমার কেউ আটকে দিয়েছে, সেটা আমার কাছে ছিল না, সেটা আমার নয়, সেই কাজটা হয়তো আমার অন্য কারোরই জন্য ছিল। তো সেটাতে আমি কিছু ম্যাটার করি না। তো সেটা মানে আমি নিজেকে পজিটিভলি নিয়ে, আমি আমার যেটা ভালো লাগে, বা এখন তো খুব ঘুরতে যাচ্ছে, আমি একটু সময় পেলেই ঘুরতে বেরিয়ে যেতে ভালোবাসছি। মানে স্যান্ডি মানেই ভ্রমণ পিপাসু। মানে এখন রিসেন্টলি তো ভীষণভাবে, কারণ এত দেশে, এত ফরেন কান্ট্রিতে এত কালচার আমি দেখছি, এত রকম মানুষ দেখছি সব জায়গায়, এবং বিভিন্ন দেশে না, মানে এটা আমি একটা মানে একটা ইনস্টাগ্রামের কোটে পড়েছিলাম যে দ্য ওয়ার্ল্ড ইজ আ বুক অ্যান্ড ইফ ইউ ডোন্ট ট্রাভেল ইউ আর রিডিং অনলি ওয়ান পেজ। সেটা আমি বিশ্বাস করছি, যে এত দেশে যাচ্ছি, সেখানকার মানুষজনের সাথে নতুন নতুন জিনিস, সংস্কৃতি, সেখানকার স্থাপত্য, সৌন্দর্য সব এনজয় করছি। আমার মনে হয় যে টাকা পয়সা দিয়ে বাড়ি গাড়ি করার থেকে প্রত্যেকটা মানুষের ঘুরতে যাওয়া উচিত, কারণ এইগুলো তো সব মেটেরিয়ালিস্টিক জিনিসগুলো তো সব চলেই যাবে, ওখানে গিয়ে যে এক্সপিরিয়েন্সটা হবে, সেটা সত্যিই বলছি আমি মনে হয় ওটা লাইফ টাইম। সবাইকে বলছি, যারা যারা নতুন নতুন ফ্ল্যাট কিনছো, প্লিজ কেন, অবশ্যই বাড়িটা একটা দরকার অ্যাসেট করা, কিন্তু আমার মনে হয় এই কখন কার কি হয়ে যাবে, কখন কে হয়ে যাবে, সেটা তো বলাটা খুবই ডিফিকাল্ট। এখন তো অল্প বয়সেই লোকজন হার্ট অ্যাটাক হয়ে মরে যাচ্ছে। আমারই মাঝে মধ্যে গ্যাসের ব্যথা হলে ভয় হচ্ছে, হার্ট অ্যাটাক হলো না তো, এখন তো আমেরিকা গেলাম না, এখন তো এখানে গেলাম না, তো এরকম মনে হয় বাকি রয়ে গেল। হ্যাঁ, অনেক আমি সেইটা না করে আমার মনে হয় যে ঠিক আছে না, আমি গাড়ি বাড়ি যা দিয়েছে সেটুকুতেই থাকছি, আমি যা ইনকাম করি তার
50% ওপরেই আমি ট্রাভেলিং এ স্পেন্ড করছি আজকাল। এমন একটা প্রেক্ষাপটে বা এমন একটা সময়ে তোমার সঙ্গে স্যান্ডি কথা হচ্ছে যে সময় বাংলাদেশ উত্তাল, বাংলাদেশেও তুমি পশ্চিমবঙ্গের মতো সমান জনপ্রিয়, এমনকি তোমার সঙ্গে হিরো আলমের দেখা হয়েছে, আবার শুনেছিলাম বাংলাদেশে কারোর প্রেমে স্যান্ডি পড়েছে। ভালো, তুমি হোমওয়ার্কটা তো ভালোই করে এসেছো, সেটা বোঝাই যাচ্ছে। হ্যাঁ, পড়েছিলাম, সেটা আমার খুব ভুল হয়েছিল আমার মনে হয়। কেন? কারণ আমার মনে হয় প্রথমত হচ্ছে আমাকে ফাঁসানো হয়েছে প্রেমের জালে, আমার কোথাও না কোথাও মনে হয়েছে। এবং বাংলাদেশে যার সাথে আমি নাম বলতে আমার কোনো অসুবিধা নেই, বিডি ইমরান বলে একটি ছেলে আছে যে অত্যন্ত খারাপ একটা মানুষ এবং অত্যন্তভাবে জঘন্য একটা মানুষ, যার আমি প্রেমে পড়েছিলাম। তখন আমি বুঝতে পারিনি সে এত নিকৃষ্ট মানের, এবং সে তার পরবর্তীকালে হয়তো আমাদের ইন্ডিয়ান অডিয়েন্স সেটাতে অবগত নয়, মিডিয়াতে বলেছে আমি ইউজ করেছি, বাট কোথাও না কোথাও সে আমায় ইউজ করেছে, আমাকে হ্যারাস করেছে মেন্টালি, ফিজিক্যালি, আমাকে সেক্সুয়ালি এক্সপ্লয়েট করেছে, রীতিমতো হি রেপড মি বলতে গেলে, আমাকে শ্লীলতাহানি করেছে, ধর্ষণ করেছে। তো সেইখান থেকে দাঁড়িয়ে পরবর্তীকালে আমার উপর কালা জাদুও করেছে ওর মতে, আমি বিশ্বাস করি না। তুমি কি ব্ল্যাক ম্যাজিকে বিশ্বাস করো? দেখো, আমি এই ধরনের কালা জাদু, এই ধরনের জিনিসপত্রে খুব একটা বিশ্বাস করি না, বাট হ্যাঁ পজিটিভ অরা, নেগেটিভ অরা, এইগুলোতে আমি অবশ্যই বিশ্বাস করি, যে পজিটিভ এনার্জি, নেগেটিভ এনার্জি, এইগুলোতে আমি বিশ্বাস করি। তো সেই দিক থেকে সব রকমভাবে আমাকে ক্ষতি করার চেষ্টা করেছে, এবং সেই কন্ট্রোভার্সিটার পর থেকে তো বাংলাদেশ থেকে প্রচুর আমার প্রতি কী বলবো হেট্রেড এসেছে সেই জায়গা থেকে। তো সেইখানে দাঁড়িয়ে আমার মনে হয়েছে যে এটা আমি খুব ভুল একটা ডিসিশন নিয়েছিলাম, এবং আমার সব থেকে বড় ভুল লাইফের ওইটাই। তো এখন তো ওই দিকে আর কোনো টান নেই। উনি রিসেন্টলি শুনলাম বিয়ে করেছে, হয়তো টাকার লোভেই করেছে। উনি সেলুন করেছে, আমার থেকে 20 লক্ষ টাকা নিয়েছে। 20 লক্ষ? হ্যাঁ, আমি 20 লক্ষ বাংলাদেশি টাকা দিয়েছি ওনাকে, পাঠিয়েছে, উনি সেলুন খুলেছে। এতটা ভালোবেসেছিলে জানি? হ্যাঁ, এতটা ভালোবেসে ভুল করেছিলাম, ভালোবাসা নাটক দেখিয়েছিল উনি। 20 লক্ষ টাকা দিয়ে উনি সেলুন খুলে, এখন তো সেলুন চলেও না, আমার টাকা আমি ফেরত চাই। সেটা আমি আশা করি তোমাদের এই শোটা বাংলাদেশের কাছেও পৌঁছাবে, কারণ সোশ্যাল মিডিয়াটা তো সবার জন্য ওপেন। তো বাংলাদেশে যারা অডিয়েন্স আছে, প্লিজ আমি তাদেরকে সবাইকে অনুরোধ জানাচ্ছি, আমি যে 20 লক্ষ টাকা বিডি ইমরানকে দেখেছি, আপনারা দেখলে প্লিজ যেভাবেই হোক ফেরত পাওয়ার ব্যবস্থা করে দিন আমাকে। আর হিরো আলমের সঙ্গে সাক্ষাৎ পর্বটা কেমন ছিল? হি ইজ সাচ এ সুইট হার্ট, খুব ভালো একজন মানুষ, সারা জীবন চর্চায় থাকে, সারাক্ষণ কিছু না কিছুভাবে থাকতে থাকে নিউজ ফিডে, তাকে নিউজ ফিড থেকে তাড়ানো যায় না ওনাকে। তো হি ইজ এ নাইস পার্সন, যখনই হয়। আগে আমরা অনেক ভিডিও করেছি, তারপর উনি পলিটিক্সে যুক্ত হয়েছে। তো তারপরে পলিটিক্যালে যুক্ত হওয়ার পরেও তো কন্টেন্ট করে যাচ্ছেন। গার্লফ্রেন্ড, এখন রিসেন্টলি দেখলাম গার্লফ্রেন্ড ছেড়ে গেছে বলে দুধ দিয়ে স্নান করেছে, সেটাও দেখলাম ভাইরাল। তো হি ইজ এ নাইস পার্সন, ভালো মানুষ, কাজ করার জন্য খুব ভালো। উনি জানে, বাট হি ইজ ভেরি স্মার্ট, দেখে যতটা মনে হয়, বাট আমার মনে হয় খুব স্মার্ট, নিজেকে কীভাবে বেচতে হয়, কীভাবে ধরে রাখতে হয় মার্কেট, সেটা ভালো জানেন উনি। আবার একটু কন্টেন্টে ফিরি। এই যে প্রত্যেক দিন তোমার ভাবনা, কখনো টিপিক্যাল বাঙালি বৌদি, আবার কখনো টিপিক্যাল বর্ষিয়ান কোনো দাদু, বা বিভিন্ন সময় বিভিন্ন এই যে চরিত্র বেছে নাও এবং সেগুলো মুহূর্তে ভাইরাল হয়, মানে নিশ্চয়ই কোথাও না কোথাও মানুষের মনে তো দাগ কাটে। এই যে ভাবনা, মানে তুমি একটা ভাবলে যে কালকে বুধবার বা তারপরের দিন বৃহস্পতিবার, আমি এই কন্টেন্টটা বুধবার, এইটা বৃহস্পতিবার করবো, এই ইমপ্লিমেন্টেশনটা কিভাবে করো? এটা চেষ্টা করি করার, কিন্তু হয়ে উঠছে না। না, এত ল্যাদ হই আমরা, এত ল্যাদ খাই, হয়ে উঠছে না। বাট হ্যাঁ, দুটো জিনিস আমি সবসময় মেনটেন করি। ওয়ান ইজ রিলেটেবল কন্টেন্ট, যে কন্টেন্টটা মানে রিলেট করতে পারে মানুষজন, যে ধরো এ যদি এরকম হতো, মানে ধরো টাইপস অফ টিচার্স ইন স্কুল, মানে টিচাররা কী কী টিপিক্যালি স্কুলে আমাদের করতো, যেরকম রিলেট করতে পারে, সেই রিলেটেবল যদি কন্টেন্ট হয়, বা কেরম বন্ধু, বেস্ট ফ্রেন্ড, এরকম কে টাইপস অফ বেস্ট ফ্রেন্ড, এই ধরনের কন্টেন্ট অলওয়েজ রিলেটেবল হয়। তো সেইটা সবসময় শেয়ারেবল হয়, কারণ লোকজন তাদের বন্ধুদের সাথে, যে আমাদের সাথে, তারাও নিজেকে রিলেট করতে পারে, দ্যাটস ইট, শেয়ারেবল। বাট ওরম মেনটেন করা হয় না, এটা বুধবার করবো, শুক্রবার চেষ্টা করি করার, হয় না, বুধবারেরটা পরের মাসের বুধবার হয়ে যায়। আর একটা হচ্ছে অলওয়েজ যেটা আমি ফলো করি, যখন যে ভাইরাল, যখন যে ট্রেন্ডিং থাকে, কেউ করুক না কেন, তার আগে সবার আগে কোল্যাব আমি গিয়ে করি ওই ক্যারেক্টারটা। মানে ধরো রাজুদা ধরো ভাইরাল হলো, বা যে হ্যাঁ এক এক সময় যে এক একজন ভাইরাল হয়, রাশিয়ান বৌদি দেখেছি, হ্যাঁ রাশিয়ান বৌদি ভাইরাল আছে, বা যে আরো আগে শুরু থেকে বলছি, যখন যে যেমন বাদাম কাকু ভাইরাল ছিল, রানুদি ভাইরাল ছিল, বস্তির ছেলে পচা একসময় ভাইরাল ছিল, যখন যে ভাইরাল, তখন আমি ঠিক সেই সময় থেকে তার সাথে একটা কোল্যাব করে নিই। আমি জানি ট্রেন্ডিংয়ে থাকতে গেলে, তাদের যখন ট্রেন্ডিংয়ে থাকে তাদের সাথে ভিডিও করলে সেটা ট্রেন্ডটা ফলো করা। তো এইটা এখন সবাই করছে, যারা ট্রেন্ডিংয়ে থাকে, অলওয়েজ সেই টপিকটা নিয়ে কন্টেন্ট বা তাদের সাথে কোল্যাব করা। এটা একটা খুব মানে পৌঁছে রিচের জন্য খুব ভালো একটা মানে ইজিয়ার ওয়েতে। হ্যাঁ, এবার কন্টেন্ট ভেবে শ্যুট করে করা ইটস ভেরি ডিফিকাল্ট থিং, যে যদি ভালো প্রপার ক্যামেরা এডিটে করো। বাট আমার কোথাও না কোথাও এই কাজটা করতে ভালো লাগে।
আর আমি ডেইলি লাইফে যা করি, আমি নাইটি পরে ঘুরতে যাচ্ছি সেটাও যেমন দেখাচ্ছি, আমি স্কেচ কমেডি মানে কিছু সেজে বেজে সেটা করছি, কন্টেন্ট সেটা করছি। আমার মুডের ওপর ডিপেন্ড করে কখন কি করব, যখন যেটা মাথায় আসে করে ফেলি, ওরকম স্কেডিউল লিখে না হলেও বাট করতে থাকছি। এবার আসি, এই দর্শকরা অনেক সময় কমেন্টে গালাগাল দেয়। এই শুনবো তোমার প্রথম এপিসোড যখন করছিলাম ভাইরাল সুচিত্রাকে নিয়ে, এপিসোড ছাড়ার পরেই অজস্র গালাগাল। আমার স্ত্রী আমাকে বললো যে কি করছো, এত গালাগাল লিখছে। আমি বললাম যে নেগেটিভ প্রচারটাও কিন্তু একটা প্রচার, একদম ওটা নিয়ে বিচলিত হয় না। এই যে গালাগাল তুমিও খেলে বা তুমিও পেলে, অনেক ক্ষেত্রে তোমার কন্টেন্টেও দেখি কিছু গালাগাল উঠে আসছে। এটা এটা কোথা থেকে, মানে মানুষের মনে ধাক্কা দেওয়ার জন্য নাকি কোনো ফ্রাস্ট্রেশনের জায়গা থেকে, কি কারণে তুমিও সেটাকে ব্যবহার করছো? দেখো, গালাগালি আমাদের মুখ্যমন্ত্রী খায়, আমাদের প্রধানমন্ত্রী যিনি আছে তিনিও গালাগালি খায়, কিন্তু তাদের কিছু যায় আসে? এটাই লাস্ট কথা, তিনি আমাদের দেশের প্রধানমন্ত্রী, তোমরা আমায় দেখো, মানে আলটিমেট পাওয়ার তার কাছে, তিনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, আলটিমেট পাওয়ার তার কাছেই আছে। লোকে কি বললো না বললো তাতে কি কিছু যায় আসে? একদমই আসে না। তারা আমার ফ্রেন্ডস না, তারা আমার ক্লোজ ফ্রেন্ড না। কোথাও না কোথাও দেখো, সবাই পপুলার হতে বা সবাই লাক্সারি লাইফ সবাই চায়, সেটা কোথাও না কোথাও ভাইরাল হতে সবার আমার মনে হয় চায়, অনেকে হয়তো চায় না। তো সেইখানে দাঁড়িয়ে অনেকের সেই না পাওয়ার জায়গা থেকে, বা হয়তো বাড়িতে আজকে বউয়ের সাথে ঝগড়া হয়েছে, সেই বউ তাকে তো ডাইরেক্টলি বলতে পারছি না। যারা সফট টার্গেট, ইজি টার্গেট, যেমন তুমি সুচিত্রার কথা বললে, ওর কমেন্টে এসে ইজি গালাগালি দেওয়া, আমার কমেন্টে, আর আমরা সফট টার্গেট, কারণ আমাদের একটা যে এলজিবিটিকি কমিউনিটি আছে তার মানুষরা সবাই তো, আগে তো এটা ডিফারেন্ট একটা সেক্সুয়ালিটি মাইনরিটি কোথাও বলতে গেলে, এখন যতটাই অনেক মানুষের মেন্টালিটি চেঞ্জ হচ্ছে, কোথাও না কোথাও আমাদের একটা হেট্রেড কমেন্ট যদি করে, তারা জানে কিছু হোমোফোবিক মানুষ যারা আছে সো কল্ড পুরুষতান্ত্রিক সমাজে, সেই সাপোর্টটা তো তারা পেয়েই যাবে। সো আমাদেরকে গালাগালি দেওয়াটা ইজি হয়ে গেল না, তো আমার কিছুই যায় আসে না। উদ্দেশ্য প্রণোদিতভাবে টার্গেট করা আর কি, সফট টার্গেট, ইজি টার্গেট আমাদের। এবং তারা বলছে, তাদের মুখ, তারা তাদের আপব্রিঙ্গিং দেখাচ্ছে, তারা তাদের সব কিছু শো করছে, আমার কি যায় আসে সে কি বললো না বললো। বাট হ্যাঁ, তুমি আমার ভিডিওই দেখছো, রেগুলার দেখে আমার ভিডিওতে আমার ফিডে এসেই কমেন্ট করছো, তো এটা তো গালাগালি আবার পোস্ট করছো, আবার নেক্সট ভিডিও দেখছে, তারা তো আমার অডিয়েন্স, তারা তো ভালোবাসে আমার মনে হয়। যারা আমার হয়তো ভালোবাসার মানুষ, তারা তো ব্যস্ততার কারণে ভুলেও যায় একটা ভিডিও দেখতে, বাট কোথাও না কোথাও তারা এসে তো আমার রেগুলার অডিয়েন্স। আমি না একটা কথা বলতে চাই, একটা জিনিস আমি লক্ষ্য করেছি, এটা শুধুমাত্র আমার ক্ষেত্রে না, অনেকেই গালাগালি দেয়, কোথাও না কোথাও লাইফ ইজ ভেরি আনফেয়ার আমার মনে হয়েছে। কারণ এখন এই কথাটা আমি, অনেকেই হয়তো আমার বিরোধিতা করবে, সোশ্যাল মিডিয়ায় যারা ভাইরাল হচ্ছে, টাকা কামাচ্ছে, অনেকেরই না কোনো, আমি মনে করি যোগ্যতা নেই, হয়তো ডিজার্ভও করে না তারা এত কিছু, তারা এত ফেম, এই মনিটাইজেশনে এত টাকা পাচ্ছে, মানে একদম চরম, মানে আমি কোনোভাবে কাউকে খারাপ বলছি না, আমি এবং কন্টেন্ট ক্রিয়েটার কমিউনিটি কারোর এগেনস্টে বলছি না, অশিক্ষিত চরম, না একটা নলেজ আছে, না কোনো ভালো কন্টেন্ট করছে, সেটা আমি আমাকেও ইনক্লুড তোমরা রাখতে পারো, আমি নিজেকে এক্সক্লুড করছি না, না কোনো কন্টেন্টের মানে আছে, যাচ্ছে তাই করে যাচ্ছে উল্টো পাল্টা, যেটা মানে সেটা তাদের ইচ্ছা, আমার কোনো অসুবিধা নেই, তাদের এগেনস্টে কথা বলছি না, কিন্তু আমি কোথাও না কোথাও বলছি লাইফের ক্ষেত্রে অনেকে হয়তো, ধরো আজকে আমি কিছু লোক আছে 2টো বিয়ে করছে, 4টে বিয়ে করছে, যা নয় তাই ভিডিও করছে, এবং সেখান থেকে প্রচুর আর্ন করছে, কিন্তু কোথাও না কোথাও একটা এডুকেটেড একটা মেয়ে বা একটা ছেলে যে হয়তো পড়াশুনো করেছে, এমএসসি পাস করছে, যদিও আমিও এমএসসি পার্সন বলে রাখি, এমএসসি পাস করেছে, সে হয়তো সেইটা করতে পারবে না, তাকে কিন্তু প্রচুর, কলকাতার যা পশ্চিমবঙ্গের যা রাজ্যের অবস্থা, সে এত পড়াশোনা করেও তাকে হয়তো 20,000 টাকার বা 15,000 টাকা বা 25,000 টাকা চাকরি করতে হচ্ছে। তো তুমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে? হ্যাঁ, আমি সায়েন্সে, পিওর সায়েন্সে। কখনো মনে হয়নি যে বিজ্ঞান ভিত্তিক কোনো চর্চায় নিজেকে ব্রতী করা? না, হবে না, আমি একটু কমপ্লিট করিনি। ওইখানে দাঁড়িয়ে সে 20,000 টাকা চাকরি করার পর যখন দেখবে একটা অশিক্ষিত, কোনো কিছু জানে না, কোনো নলেজ নেই, একটা ফালতু, সে লাখ লাখ টাকা ইনকাম করছে, কোথাও না কোথাও তার একটা ভাই খারাপ, কারণ সে সেই কাজটা অতটা নিচে নামতে পারবে না। আমি আজকে এমএসসি পাস করে আমি কি চাকরি করতাম, আমাকেও হয়তো 20,000 টাকার মাইনারই চাকরি করতে হতো, কিন্তু আমি সেখানে, আমার গার্ডস আছে, আমার ভালো লাগে, আমি নাইটি পরে যা ভুলভাল ভিডিও করছি লোকজন দেখছে, তো সেখানে তো তার একটা খারাপ লাগবে, ফ্রাস্ট্রেশন থাকবেই, যে সে এত কিছু পড়েও সে যে ইনকাম করছে, এরা কিছু না করে লাখ লাখ টাকা ইনকাম করছে, একটা খারাপ লাগার জায়গা তার কাছে থাকবে। তো সেইখান থেকে কমেন্ট আসে, এবং আমার মনে করি সত্যি লাইফটা খুব আনফেয়ার, তারা তো ইয়ে করেছে, বাট হ্যাঁ অবভিয়াসলি ভাগ্যের ওপরে কারোর কিছু থাকে না, যার ভাগ্যে থাকার সে হবে, জেলাস করে তো কোনো লাভ নেই। তো সেইটা তুমি বললে বিজ্ঞান ভিত্তিক কিছু মানে করেছি কিনা বা করবো কিনা,
দেখো আমি সায়েন্স অনার্স বিএসসি অনার্স ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে করেছি, তারপরে লকডাউনে আমি এমএসসি ডিস্টেন্সে করেছিলাম। তো সেইখানে দাঁড়িয়ে বিজ্ঞান ভিত্তিক আর কি কন্টেন্ট, আমি যদি এখন বিজ্ঞান নিয়ে বোঝাতে চাই সোশ্যাল মিডিয়া, শোনো কেউ শুনতে আসবে না, কেউ দেখতে আসবে না, কারণ সবাই সোশ্যাল মিডিয়াটা একটু এই লাইফের এত স্ট্রেস সব কিছু থেকে একটু এন্টারটেন হওয়ার জন্য, একটু ফান করার জন্য, একটু সময় টাইম পাস করার জন্য, বা একটু মন ভালো করার জন্য, একটু এনলাইটমেন্ট করার জন্যই দেখে। সেখানেও যদি আমি গিয়ে ওখানে ফিজিক্স কেমিস্ট্রির সূত্র বোঝাই, কেউ দেখবে না। তো সেইখানে দাঁড়িয়ে যেটা মানুষ দেখতে চায়, যেটা ভালো লাগতে চায়, সেটাই করি আমি। স্যান্ডি, একটা অকপট প্রশ্ন আসলে দর্শক জানতে চায় যে স্যান্ডি হোমোসেক্সুয়াল না বাইসেক্সুয়াল? এই রে, এটা আমি এখন না নিজে একটু কনফিউজড রয়েছে। আমি ভাবতাম আই অ্যাম ভেরি মাচ ইনটু ম্যান, মানে আমি খুব ভীষণভাবে হোমোসেক্সুয়াল, যে আমার ছেলেদের প্রতি ইন্টারেস্ট আছে। বাট আমি কোথাও না কোথাও এখন একটু নিজেকে এক্সপ্লোর করছি। আমি বলছি না যে আমি কোনোভাবে মেয়েদের প্রতি ইন্টারেস্টেড হয়েছি, বাট হ্যাঁ কিছু কিছু আমি হয়তো জিনিসপত্র মেকআউট বা অনেক কিছু অনেক সময় একটু মতকে ট্রাই করেছি। আমি বলবো না আমি এনজয় করেছি কিনা, বাট আমি এক্সপ্লোর করছি। আমি নিজেও কনফিউজড, আমি নিজেও জানি না। বাট হ্যাঁ অবশ্যই মানে সুন্দর দেখতে সুপুরুষ সুঠাম বলবান পুরুষ দেখলে ভীষণ আমার ভালো লাগে। রিসেন্টলি আমি একজনের ভীষণভাবে প্রেমে পড়েছি। আমি আমার মনে হয় তিনিও ভীষণভাবে আমার প্রতি প্রেমে পড়েছেন, এবং প্রেমটা দুদিক দিয়েই আছে। নামটা এখনো বলিনি, বলে দেবো কি? বলো। সেটা হচ্ছে আমি ভীষণভাবে ভালোবাসি, এবং উনিও আমাকে ইনবক্সে মেসেজ করেন এবং আমার সাথে ভালোবাসার কথা বিনিময় হয়। দ্যাট ইজ অভিষেক ব্যানার্জি। তো আমি যদি এই প্রেমটা সফল হয়, অবশ্যই আমাদের মুখ্যমন্ত্রী আমার পিসি শাশুড়ি হবে, এবং আমি তো সেটা ভীষণভাবে চাই। এবং আমার মনে হয় আমার এবং অভিষেক ব্যানার্জির যে জুটিটা ভীষণ ভালো হবে। এবং উনিও যে আমার যে প্রেমটা কিন্তু একতরফা নয়, উনিও ভীষণভাবে সোশ্যাল মিডিয়া আমাকে মানে ভালোবাসার ইঙ্গিত দিচ্ছে। তো আশা করি খুব শীঘ্রই আমরা একটা ডেটে যাব, তো দেখতেই পাবেন আপনারা। বেশ, তো খুব ভালো কথা। ভীষণ না পশ্চিমবঙ্গের মানে কি বলবো, একটা আমি ওয়াও পজিশনে চলে যাবো। আমি এখন আর পজিশন দেখে কিন্তু আমি অনেকে ভীষণ খুব সুন্দর দেখতে, এত সুন্দর দেখতে, চশমা পরে যেভাবে কথা বলে, মানে পাশের বাড়ির একটা সেই কিউট দাদাগুলো হয় না, যারা সুজয় দা যেরকম আর কি, আমাদের পাড়ার যে বাবাইদা সুজয় দা, ওই ফ্লেভারটা ওনার মধ্যে আছে। এবং জিম টিম করে এত হ্যান্ডসাম আর হট হয়ে গেছে, মানে আমি তো নিজেকে আর কন্ট্রোল করতে রাখতে পারি না। ওনাকে আমি খুব ভালোবেসে ফেলেছি। কদিন বাদে ট্যাটু ফ্যাটু করে দেবো মনে হচ্ছে, অভিষেক লিখে দেবো হাতের মধ্যে। তো দেখি, তো আর ডেটে গেলে তো অবশ্যই সবাই জানতেই পারবে। এবং প্রেমটা কিন্তু দুদিক দিয়ে হচ্ছে, ওনার মনেও কিন্তু আমার একটু প্রেমের আগুন জ্বলছে, সেটা আমি বুঝতে পারছি। প্রেমের আগুন জ্বলুক, অসুবিধে নেই। জীবনের কোনো মোড় ঘুরিয়ে দেওয়ার মুহূর্ত স্যান্ডি, মানে মনে হলো যে এই দিন থেকে আমার জীবনে একটা টার্নিং পয়েন্ট এলো? একটা তো আমি জবে থেকে আমি হয়েছি নর্মাল, আমি কলেজে পড়া সন্দীপ সাহা থেকে যে স্যান্ডি সাহা যে ভাইরাল, দ্যাট ওয়াজ এ টার্ন পয়েন্ট 2017-তে, যে আমার একটা, তারপরে আমার একটা রোডিস এমটিভি একটা হিন্দি অডিয়েন্সে, ওটাও একটা আমার টার্নিং পয়েন্ট। আরেকটা রিসেন্টলি আমি টার্নিং পয়েন্ট বলতে পারি, যেটা আমার একটা খারাপ দিক থেকে খারাপ এক্সপিরিয়েন্স হয়েছে। রিসেন্টলি ঠাকুরপুকুর কেসটা অনেকে হয়তো জানে, অনেকে জানে না, যে অ্যাক্সিডেন্ট হয়েছে একজনের, সেখানে মৃত্যু হয়েছে, আমাদের পরিচালক গাড়িতে ছিল। তো সেই যে ঘটনার সাথে আমার নামটা জড়িয়েছে, এবং আমি সিরিয়ালটা থেকে আমাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, ওটাও আমার কাছে একটা টার্নিং পয়েন্ট হয়েছে মানুষের কোথাও না কোথাও। এতভাবে নেগেটিভ কমেন্ট এসেছে আমার কিছু না করা সত্ত্বেও, আমি গাড়িতে ছিলাম না, বা আমি ওইভাবে ওই সিচুয়েশনে না থাকা সত্ত্বেও, যেহেতু আগের দিন রাত্রিবেলা আমি পার্টিতে ছিলাম, এবং কোথাও না কোথাও একজন মানুষ পৃথিবী থেকে চলে গেছে, এবং সেই যে মানুষগুলো গাড়িতে ছিল তাদের সাথে রাত্রিবেলা আমরা পার্টি করছি, একসাথে কাজ করছি, সেইখান থেকে দাঁড়িয়ে ওই ঘটনাটা আমাকে সত্যি বলবো একটা অন্য দিক ভাবিয়েছে, যে আমি তারপর থেকে একটু ভেবেচিন্তে মানুষের সাথে পার্টি করি, ভেবেচিন্তে মানুষজনের সাথে একটু বেরোই, যে সবার সাথে তো ইটস নট, মানে কিছু না করেও তোমার অনেক ক্ষতি হয়ে যেতে পারে। তো সেইটা আমার বলবো আমার একটা জীবনে টার্নিং পয়েন্ট আছে। বিভিন্ন দেশ ঘুরতে ভালোবাসো, 20খানা দেশ ঘোরা হয়ে গেছে অলমোস্ট, আমি জানি না কমও হতে পারে বেশি হতে পারে, অলমোস্ট। কোন দেশটা মানে মনে হলো এটা বেশ ছবির মতো, এটা না আসলে বোধহয় জীবনে আর দেখাই হতো না? এখন অব্দি যেটাই গেছি না, যেতে চাই, যেগুলো গেছো, দ্যাট ইজ আমার মতে এডিনব্রা, স্কটল্যান্ড। লন্ডন আমার খুব ভাল লাগে, বাট লন্ডনের থেকেও লন্ডনে এখন এত মানে ইমিগ্রেন্ট চলে এসছে, এত রকম ক্রাউড এসে গেছে, ইন্ডিয়ান বাংলাদেশি সব ধরনের মানুষ চলে এসছে, এত ক্রাউডেড হয়ে গেছে জায়গাটা, খুব নোংরাও হয়ে গেছে, মানে খুব নোংরা, ক্রাইম খুব বেড়ে গেছে। বাট স্কটল্যান্ডে আমি গেছি, এডিনব্রাতে স্পেশালি, এত সুন্দর, কাসেল থেকে শুরু করে দ্য ওয়েতে মনে হচ্ছে আমি হলিউডের কোনো একটা ছবিতে চলে এসেছি, বা আমি হ্যারি পটারের কোনো একটা ফিল্মের সেটে এসেছি। চারিদিকে সেই পুরোনো আকৃতি, বড় বড় কাঁচেল আকৃতির বাড়ি, যেরকম আমার একটু ঠান্ডা ওয়েদার ভালো লাগে, ওরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ওরকম ফারের জ্যাকেট পরে আছি, জ্যাকেট পরে রাস্তা দিয়ে হেঁটে একা একা ঘুরছি, ওখানকার সমস্ত জিনিসগুলো দেখছি। আর স্কটিশ ছেলে ভাই এত সুন্দর দেখতে,
এত বাঙালি হট। ছেলে হার মেনে যাবে? আমি আর এখন কোনো বাঙালি ছেলে ডেট করছি না। অভিষেক ব্যানার্জি যদি হ্যাঁ বলে উনি হবে, না হলে আমি আর এখন কোনো বাঙালি ছেলেকে আমি ডেট করবো না। আর আমি বেশ। সব এইবার আমি দুটো ব্রিটিশ ছেলে আর স্কটিশ ছেলে ডেট করেছিলাম। এত ওদের বিহেভিয়ার এত ভালো, এত পোলাইট, মানে কোনো প্যাচ গোছ নেই, এর সঙ্গে ইংলিশে কথা বলে ভালো লাগে। আমি খুব এনজয় করি। আমি এখন ফরেনার ছাড়া আমি আর ডেট করবো না। আমি আর মেন্টালিটি ম্যাচ করবে না মনে হচ্ছে। আমি অনেক আপগ্রেড হয়ে গেছি মনে হচ্ছে। আর শুধুমাত্র অভিষেক ব্যানার্জি যদি হ্যাঁ বলে আমি হ্যাঁ বলবো, তাতেই আমি রাজি। সেই অপেক্ষা কি আমি জানি উনি বলবে, মানে আমি 100% শিওর। দেখতে পাচ্ছে, আমি নিজের চোখ বুঝলেই দেখতে পাচ্ছি আমাদের 4 হাত এক হয়ে গেছে এবং আমাদের মমতা ব্যানার্জি দাঁড়িয়ে থেকে বিয়ে দিচ্ছে আমাদের। ভেরি গুড। এরপরে আরেকটা প্রশ্ন, যে বাঙালি ঘোড়ার সাথে সাথে একটু খেতেও ভালোবাসে। আমি ডাবল চিনটাকে দেখে বুঝতে পারছো না, এই যে পেটটা যে ঢেকে রেখেছি ভুড়ি, এইটা ড্রেসটা পরেছে যাতে ভুড়িটা বোঝা না যায়। ওই ডায়েট করে চিজেল জলাইন আমি পারি না। বিরিয়ানি ফুচকা না হলে আমি পারি না। আমি চেষ্টা করি মাঝে মধ্যে, যে ক্যামেরায় মাঝে মধ্যে এত মোটা লাগে। ডাবল চিনটা রীতিমতো মেকআপ আর্টিস্ট আমার আঁকে, মানে কাটতে হয় আঁকছে লাইন দিয়ে একটা, কোথায় আর ভুলার জায়গা নেই। আমি এত ফুডি, খুব ভালোবাসি খেতে। এবং আমি বাঙালি খাবারই খেতে খুব ভালোবাসি, বাংলাদেশি খাবার খেতে খুব ভালোবাসি। এবং আমি এত কান্ট্রিতে যে আমি গিয়ে আগে খুঁজি সবাই লোকাল কুজিন ট্রাই করে, আমি করবো না ট্রাই। আমি জানি আমি খেতে পারবো না ওইসব উল্টাপাল্টা খাবার। আমি গিয়ে বাঙালি ভাত ডাল, একটু আলু সিদ্ধ একটু হবে, একটু মাছের ঝোল হবে, একটু মাংস হবে। আই জাস্ট লাভ দ্যাট। মানে মাছে ভাতে বাঙালি বলছে একদম। আমি এই জুড়ি জুড়ি আলু ভাজা এই ফ্লেভার আর পাই না। বাঙালি বিরিয়ানি, ওই যে 7-8 দিন 10 দিন বাইরে থাকি বা ওডিশা 1 মাস করে থাকি, আমি রীতিমতো রোগা হয়ে যাই। আমি খেতে পারি না। এই যে একটু রোগা হয়ে যায়, তখন সুন্দর দেখতে লাগে। আবার এসে বাড়িতে মায়ের আদর পেয়ে সুইগি জোম্যাটো করে ঠরে খেয়েছে, আবার ফুলে যায়। চেষ্টা করছি কিন্তু পারি না, জিভকে আমি করতে পারি না। এত লুচি ছোলার ডাল সকালবেলা ভালোবাসি, কোলেস্ট্রল বাড়ছে বাড়ুক, যা খেয়ে আগে একটু খেয়ে নিই, তারপরে আবার দেখি চেষ্টা করবো রোগা হওয়ার, যদি পারি। পারবো না মনে হয়, হতেই পারে না। খাবার দেখলে থামতেই পারি না। তোমার সঙ্গে অনেক সেলিব্রিটি, তাদেরও আলাপচারিতা হয়েছে। বাংলায় অনেকের আছে, হ্যাঁ, হিন্দিরও আছে কিছু। হ্যাঁ, কার অভিনয় মানে ভালো লাগে, মানে মনে হয় যে সিনেমাটা ছেড়ে উঠবো না, আরেকটু দেখে নিই? বাংলার বলছো? হ্যাঁ। দেখো আমি একটা কথা বলি, অভিনয় কিনা জানি না, বাট আমার দেবকে খুব ভালো লাগে। আই লাভ হিম অ্যাজ এ পার্সন। আমি দেবিয়ান, কি খুব ভালো মানুষ। হ্যাঁ, সেটা তো অবশ্যই আমার দেখা হয়েছে, একবার সৌভাগ্য হয়েছে। আমি দেবের ফ্যান বরাবরই। কোনো ছবি আসলে আগেই আমি ম্যানেজ করি, দেবের ম্যানেজার ট্যানেজার সবাইকে ম্যানেজ করি, আমার 5 দাও একদম রীতিমতো বলে যে আমাকে লাস্ট ডেট দাও, কোনো অসুবিধা নেই, আমি জাস্ট দেখতে চাই এরকম আমি নিজে ম্যানেজ করি। আমি দেবের ছবি আসলে নিজে থেকেই প্রমোশন শুরু করে দিই, আমার কিচ্ছু লাগবে না। আই জাস্ট লাভ হিম অ্যাজ আ পার্সন। আই লাভ দেব। বাট অভিনয়ের দিক থেকে যদি বলো যে আমার কার অভিনয়, আমি এর মানে বলছি না দেবের অভিনয় খারাপ, সেটা আমার ওনার যেরকমই যা করুক আমার সব ভালো লাগে। ওর হাসি, ইনোসেন্সটা আমি খুব, আই লাভ দেব। আর হিরোইনদের মধ্যে শুভশ্রীদিকে খুব ভালো লাগে, আমার খুব ফেভারিট। দেব শুভশ্রী জুটি ইজ মাই নস্টালজিক, আমার কাছে আইকনিক, আমার খুব ফেভারিট। মানে আমি কি বলবো, আমি মানুষকে সবাইকে ট্রোল করি, সবাইকে রোস্ট করি। আমি এই দুজন ব্যক্তিকে যাই করুক না কেন আমার মন থেকে কখনো রোস্ট করতে ট্রোল করতে পারবো না, আমি এত মানে পছন্দ করি। হ্যাঁ, আর অভিনয়ের দিক থেকে বাংলা আমার স্বস্তিকাদির অভিনয় খুব ভালো লাগে। আর যদি মেল অ্যাক্টরদের মতে বলো, অনির্বাণ ভট্টাচার্য, অনির্বাণদার সাথে যেহেতু আমি কাজ করেছি, আমরা একসাথে ছবি করেছি, তো স্ক্রিন শেয়ার করতে পেরেছি, দ্যাটস এ বিগ অ্যাচিভমেন্ট ফর মি। তো সেইখানে অনির্বাণদার অভিনয় আমার খুব ভালো লাগে। ওটিটি প্ল্যাটফর্মে কাজ করা বা অভিনয় জগতে প্রবেশ করা, সেটাও তো তোমার কম দিন হলো না, কেমন লাগে সেটা? দেখো, ওয়েব সিরিজও করেছি, ছবিও করেছি, টেলিভিশন আমি লাস্ট 3 বছর ধরে করছি। ওটিটি ওয়েব সিরিজ ইজ আমার পক্ষে মনে হয় আমি খুব ভালো মনে হয় যে করা, কিছুদিন শ্যুট করলাম, একটা আলাদা এক্সপিরিয়েন্স হয়। বাট টেলিভিশন ইজ ভেরি হেকটিক। আমি যারা টেলিভিশন অ্যাক্টর তাদের সবাইকে হ্যাটস অফ জানাতে চাই। রীতিমতো তারা মানে লাইফটাকে পুরো টেলিভিশনেই দিয়ে দিয়েছে, আলাদা করে লাইফ থাকে না। মানে আমি এরকম লাইফ চাই, আমার যদি কালকে মনে হয় সকালবেলা ঘুম থেকে উঠে আমি থাইল্যান্ড যাবো, সকালবেলা উঠে মনে হয় যে আমি মন্দারমণি যাবো, আমি যেখানে খুশি চলে যাবো, মলদ্বীপ যাবো, আমার ইচ্ছা হবে, কেউ যেন পিছুটার না থাকে। কিন্তু সেইটা যখন আমি টেলিভিশন করছি, আমার একটা কমিটমেন্ট, এত মাসের, 1 বছর, 2 বছর, আমার লাস্ট যে সিরিয়াল ফেরারি মন করেছিলাম 2 বছর চলেছিল। তো সেইখানে দাঁড়িয়ে এই কমিটমেন্টে একটা চলে আসলে আমি তখন মানে নিজেকে আমার কোথাও আবদ্ধ মনে হয়। টেলিভিশন অ্যাক্টররা সেই 14-16 ঘন্টা যে কাজের জায়গায় দিচ্ছে, সেই সকালবেলা আসে, তারা খুব রীতিমতো কিন্তু চাকরিই করছে বলতে গেলে এক ধরনের। এবং তারা খুব এফার্ট দেয়, সে খুব খাটে, সারাক্ষণই শুটিং করে সেই রাত্রিবেলা গিয়ে আবার পরের দিন আসে। আমি তাদের টেলিভিশন অ্যাক্টরদের হ্যাটস অফ জানাই। কিন্তু কোথাও না কোথাও টেলিভিশন করে আমার ভালো লাগলো, আমার মনে হচ্ছে দিস ইজ নট ফর মি, এই লাইফ টাইম পারবো না। ছবি বা সিরিজ হলে আমাকে তো কাজ কেউ দেয় না ওরমভাবে যে আমি বসে আছে আমাকে কাজ দেওয়ার জন্য। আমি কাজ যখন যেটুকু পেয়েছি
সেইটুকু মানে আমি করার চেষ্টা করেছো। করেছি এবং সেটা আমি এনজয় করেছি। এবং ছবি সিরিজ যদি আগামী দিনে আমাকে কেউ কাজে নেয়, বাংলার মানুষ, যেটা খুবই তো মনে হচ্ছে লোকজন যা কাঠি করার আছে, কাঠি করতে ব্যস্ত, মানে তারা বাঙালি যে চিরাচরিত স্বভাব মানে কাঠি করা সেটা খুব আছে। কাঠি করেছে। আমি বিবাহ অভিযানে 1-এ করেছিলাম, তারপরে অঙ্কুশ দার সাথে আমার একটা মানে ভিডিও নিয়ে, তখন ছোটবেলা ছিলাম, রোজ ছিলাম, অত বুঝতাম না, একটা খারাপ সম্পর্ক হয়েছে। তো সেইখানে দাঁড়িয়ে বিবাহ অভিযান 2-তে আমি ছিলাম না। ও আমি একটা দেখেও ছিলাম অঙ্কুশদার একটা ইন্টারভিউতে, অঙ্কুশদা বলেও ছিল যে স্যান্ডি যদি কাজ করে আমি সেইখানে নিজেকে সরিয়ে নেবো কাজটা থেকে। এবার একটা বড় তোমার প্রডিউসার সেখানে যদি বলে যে ইউ হ্যাভ টু চুজ অঙ্কুশ অ্যান্ড মেল লিড অ্যান্ড স্যান্ডি সাহা, ইটস আ ভেরি অবভিয়াস থিং, এটা তো তার বলার কিছু নেই। বাট এখনই এই এতগুলো বছর পেরোনোর পর আমি বিবাহ অভিযান শ্যুট করেছিলাম 2019-এ। তারপরে আমার অঙ্কুশদের সাথে একটু রাগারাগি সম্পর্ক হয়েছে, অনেক কিছু হয়েছে, আমি ফেসবুকে লাইভে এসে অনেক কিছু বলেছি, সেও আমাকে অনেক জায়গায় তাদের ফ্রেন্ডসদের বলে আমি শুনতে পাই। বাট আমি এখন লাইফে অনেক ম্যাচিওর হয়ে গেছি, আমার ওই পুরোনো বাচ্চাকালের ওই ঝগড়া ফগড়া আর মনেও নেই। অঙ্কুশদাকে আমার এখন সত্যি না আমার নিজেরই খারাপ লাগে কখনো কখনো। আমি দেখি মাঝে মধ্যে ভিডিওগুলো অঙ্কুশদা বা নুসরাত এরা ভিডিও করে, হাসাহাসি করে, অঙ্কুশদা একটা ইনোসেন্ট স্মাইল আছে, আমার খারাপ লাগে যে না থাক, আমার তো রোজটা না করলেই ভালো হতো। এর সাথে সম্পর্কটা অঙ্কুশদার সাথে এখন খারাপ হয়ে গেল, এখন আমার আর হোয়াটসঅ্যাপে মেসেজ করে না, আমার খারাপ লাগছে, এত সুন্দর কিউট একটা স্মাইল দেয়। আমি অঙ্কুশদাকে বলছি যদি তুমি দেখে থাকো, আমি সব ভুলে গেছি কি হয়েছে না হয়েছে, ছোটবেলা ছিলাম, রোস্ট ফোস্ট করেছি, ভুলে গেছি, তোমার নামে অনেক কিছু আমি বলেছি, তুমিও বলেছো, বাট তুমি যে ইনোসেন্ট স্মাইলটা দাও না, সেইটা আমার খুব ভালো লাগে, তুমি মেসেজ করো, মাঝে মাঝে মিস করি তোমাকে, আমার মনে হয় কোথাও না কোথাও অঙ্কুশদের সাথে যদি আমি পার্টি করতে পারতাম, টাইম স্পেন্ড করতে পারতাম, খুব ভালো লাগতো। মানে স্যান্ডি কি এরকমই যে মনে রাগ পুষে রাখা নয়, না যা না হয়েছে না, হয়েছে। হয়েছে বাচ্চা ছিলাম, ছোটবেলায় লোকে অনেক কিছু করে, এখন অনেক ম্যাচিওর হয়ে গেছি, বুঝতে শিখেছি, পিআর করতে শিখেছি, দুদিনের মানে একটা কন্টেন্ট ভাইরাল হওয়ার জন্য, ভিউজের জন্য লাইফ টাইম সম্পর্কটা খারাপ না করতে শিখেছি, যেটার সময় হয়তো করে দিতাম, আমার যায় আসতো না। বাট এখন মনে হচ্ছে যে মনে হয়েছে আর কি, হতে হচ্ছে যে সবার সাথে সম্পর্ক ভালো রেখে, কিন্তু পারি না, ওই দোগলামিটা পারি না আমি করতে, চেষ্টা করি হব তো সেইটা। বাট আমি অঙ্কুশদা আমার যদি বিয়েতে নেমন্তন্ন করে আমি খুব খুশি হব, আমি চাই তোমার ওয়েন্দেলের বিয়েতে প্লিজ আমাকে ইনভাইট করো, যারা যারা, আর আমাকে প্লিজ আনব্লক করো, অনেক দিন ব্লক হয়ে করে গেছে। রেখেছে? হ্যাঁ, ফেসবুক থেকে, হোয়াটসঅ্যাপে মেসেজে হয়তো রিপ্লাই করবে না, বাট আমি অঙ্কুশদাকে বলছি প্লিজ আমাকে আনব্লক করে দাও, আমি ভুলে গেছি। কাজের ব্যাপার আমি জানি না, আমি কাজ চাইছিলাম, আমি কাজ না, তোমার সাথে আমি একদিন একটু হাসাহাসি করতে চাই, কারণ তুমি খুব মানে ভালো। আমার যখন বিবাহ অভিযানের প্রিমিয়ার হয়েছিল, মানে এবার যখন হিরো হিরোইন সবার এন্ট্রির থেকে বেশি তালি পড়েছিল আমার এন্ট্রিতে, অ্যান্ড হি ওয়াজ লাইক, যখন আফটার দ্য প্রিমিয়ার এসে নিজে হাক করলো আমাকে, বললো যে ভাই ইটস লাইক ইউ হ্যাভ এ থিং, সেইটা ভালো জেস্টার ছিল। তারপরে একটু ঝগড়াঝাটি হয়ে গেছে, ঠিক আছে ভুলে যাও তুমিও, তুমি যদি আমাকে বিয়েতে না একদিন আমাকে প্লিজ নিমন্ত্রণ করে খাবো, আমি এটা আমি মানে রিকোয়েস্ট করছি, আমি সব সর্ট আউট করতে চাই তোমার সাথে, করে ফেলেছি আমি ভুলে গেছি সর্ট আউট কি, বাট তুমি যে ইনোসেন্ট স্মাইল দিয়ে এত ভালো কিছু করো, আমি চাই যে পশ্চিমবঙ্গের অডিয়েন্স দেখুক, আবার তুমি আমাকে আর কিরণকেও ইনভাইট করো, আমাদের দুজনকে একদিন ইনভাইট করে, একদিন মাটন বিরিয়ানি, নাহলে আমরাই খাওয়াচ্ছি, তো একদিন মিট করো, আমরা একদিন পার্টি করি, আই উইশ দ্যাট, যদি হয় তুমি দেখে থাকলে প্লিজ এটা রিপ্লাই দিও। বলছি এই সময় তোমার বাড়িতে কি এসআইআর এর ফর্ম পৌঁছলো? হ্যাঁ হ্যাঁ, fill up পৌঁছে কি ফিল আপ করলে? করছি, আমি ইন্ডিয়ান এবং বিগত বহু বছর ধরেই আমরা ইন্ডিয়াতেই বসবাস করছি, তো সেইটারই আমার কোনো সমস্যা নেই, ফিল আপ করেছি। এই প্রসেসটাকে কিভাবে, মানে খুব দরকার ছিল এসআইআর এর? দেখো আমি একটা কথা বলি, ইলিগাল ইমিগ্রেন্টস যে দেশেই থাকুক সেটা তো ঠিক নয় না, আমার মনে হয় যে প্রপার ডকুমেন্টস নিয়ে, প্রপার ভিসা নিয়ে, প্রপার যদি ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে আবেদন করে তাদের যদি সেই পজিশনটা দেয়, সেইভাবে সেটা কোনো দেশেই ওভারস্টে করা, সেটা কোনো দেশেই উচিত না, ইটস নট রাইট। কেন তারা বেকার বেকার এসে, মানে কোনো জায়গায়, আমিও যদি এবার ধরো আমি একটা প্রপার ভিসা নিয়ে বাংলাদেশ গেলাম বা অন্য দেশে গেলাম, এবং সেখানে ভিসা মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও যদি আমি থেকে যাই, সেটা তো ইলিগাল হলো না, সেটা কোনোভাবেই উচিত না, কোনো দেশেই হোক না কেন, দিস ইজ নট রাইট। যা হোক না কেন আমার মনে হয় প্রপারলি ঠিকঠাকভাবে আসা, এসে যদি প্রপার ডকুমেন্টস করে ভিসা নিয়ে আসো, অবশ্যই ওয়েলকাম, সমস্ত আমি তো ওয়েলকাম করবো, কোনো ভারতবর্ষ সরকার, মানুষজন সবাই ওয়েলকাম করবে, বাট ওইভাবে এসে থেকে যাওয়া এটা তো আমার মনে হয় ঠিক না, তো তাদেরকে পাঠানোই উচিত আমার মনে হয়। আর বলছি এই যে তোমার এই এতদিনের যাত্রাপথ এইভাবে এগিয়ে চলেছো, আমাদের পক্ষ থেকে তো অবশ্যই শুভকামনা রয়েছে তুমি আরও সমৃদ্ধি লাভ করো। ধন্যবাদ। এই যে স্যান্ডিসার এই যাত্রাপথে কোথাও যদি কোনো সময় এত তোমার জনপ্রিয়তা, সে যেভাবেই হোক, সোশ্যাল মিডিয়াতে মানুষ এত তোমায় চেনে,
কোনোদিন যদি কোনো রাজনৈতিক দল বলে স্যান্ডি এই রে, তোমার তো নিউ ব্যারাকপুর, তুমি বলো তুমি কোন কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চাও নির্বাচনে, লড়বে? পারবো না আমি সত্যি বলি, আমি একজন অরাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্সে আসতে আমি পারবো না, বা আমি চাইও না আসতে, আমার ওটা জনরাই নয়। এই ধরনের ডায়লগ বলে তো কত অভিনেত্রী একদিন আগে ডায়লগ বলে পরের দিন দেখি তারা রাজনীতিতে চলে গেছে। এখন আপাতত 10-15 বছর আমাকে কেউ ডাকবেও না আমার মনে হয়, যদি ডাকেও আমি সেইভাবে ওরম অ্যাক্টিভলি সাপোর্ট কোনো পার্টিকুলার দলকে করতে চাই না বা করিও না। তো বাট কিছু আমি মানে লাস্ট 5-6 বছর ধরে, 4-5 বছর ধরে আমি কোনো পলিটিক্যাল দলকে সাপোর্ট করিনি। বাট হ্যাঁ, আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অ্যাজ এ হিউম্যান বিং খুব ভালো লাগতো, অ্যাজ এ মানুষ আমি খুবভাবে সাপোর্ট করেছি, এত বছর ধরে করে এসেছি, এখনও করছি না তা নয়, এখনও করছি। কিন্তু একটা কিন্তু চলে এসছে কিছু ঘটনার পর থেকে, কিন্তু এখনও আমি সাপোর্ট করি ওনার, মানে অ্যাজ এ একজন মহিলা হয়ে তিনি যে একটা গোটা রাজ্যকে যেভাবে সামলাচ্ছে সেটা হ্যাটস অফ। বাট অবশ্যই সব কিছুতে উনি যে মাঝে মধ্যে যে কার্যকলাপ করে ফেলে সেটা একটু কোথাও না কোথাও আমার খারাপ লাগে, বা অনেকেরই, সবাই তো সব কিছু ভালো লাগে না। বাট এখন আমি কোনো রাজনীতিতে আমাকে নেবেও না, আমি যেতেও চাইছি না, আমি বুঝি না রাজনীতি, আমি পারি না। আর কেউ মানে আমি এটা নাই উত্তর হবে আমার। ওইরকম আমি এখন পার্টিকুলার কোনো দলকে কমিটমেন্ট দিতে পারবো না, আমার পক্ষে পসিবল না। প্রয়োজনও নেই মনে করছো? না, অ্যাক্টিভলি সাপোর্ট আমি কোথাও করতে পারি না। হ্যাঁ, কারোর চিন্তাধারাকে আমি সাপোর্ট করতে পারি, ভালো লাগতে পারি, বাট ওরকম একটা পার্টিকুলার দলের হয়ে আমি কাউকে সাপোর্ট করতে পারবো না। আমাদের রুলিং পার্টির যেমন কিছু মানুষকে আমার ভালো লাগে, আমার বিরোধী দলেরও কিছু মানুষকে আমার এখনো ভালো লাগে, তাদের চিন্তাধারা ভালো লাগে। তো ওরম দলকে আমি করে ভোট দিতে, বা আমি প্রার্থীকে দেখে ভোট দিতে পারি, আমি দলকে দেখে ভোট দিতে পারবো না। সেই তোলে তো আমি, যেখানে আমি ভোট দেওয়ার সময় দলকে না দেখে প্রার্থীকে দেখে দিচ্ছি, সেখানে তো একটা পার্টিকুলার দলকে আমি কিভাবে যুক্ত হতে পারবো, বা আমি পারবো না বলেই আমার মনে হয়। এবার একটু র্যাপিড ফায়ারে আসি। আচ্ছা, রসগোল্লা না জল ভরা? জল ভরা মানে কি? সন্দেশ মানে যেটা ওই একটা বাইরে জল মতো বেরিয়ে আসে, কোনটা? তাহলে রসগোল্লায় যদি নলেন গুড়ের হয় রসগোল্লা, নলেন গুড়ের না হলে? না হলেও রসগোল্লায়, এই দুটো অপশন থাকলে রসগোল্লাই আমি দিচ্ছি। বিরিয়ানি নাকি মিক্সড ফ্রাইড রাইস? এনি ডে বিরিয়ানি, পাশে কিছু রেখো না তুমি, বিরিয়ানি, কলকাতার বিরিয়ানি আলু দিয়ে, এনি ডে, পাশে আর কিছুই রেখো না তুমি, ওটাই চুজ হবে আমার। চিকেন কষা না মটন কষা? মটন কষাটাই ফেভারিট, বাট আমি খুব রেগুলার মটন খাই না, ফর হেলথ ইস্যু বলবো না, বাট একটু রোগা হওয়ার চেষ্টা করি, বা একটু হালকা ফ্যাটি লিভার তো আছে, তাই জন্য মাটনটা কমই খাই, বাট ফেভারিট অবভিয়াসলি মটন কষা। এবার আসি, হয় না অনেকের মানে কারোর হাতের পছন্দের খুব রান্না, তো মায়ের হাতের কোন রান্নাটা স্যান্ডির সবচেয়ে ভালো লাগে, যে এটা পেলাম মানে আজকের দিনটা আমার একটু ভালো হয়ে গেল? না, মায়ের হাতের রান্না সবার কাছেই খুব প্রিয়। তো এটা সে যদি মা যদি পান্তা ভাতও করে, ডাল ভাতও করে, আলু সিদ্ধ দিয়ে, সেটাও টেস্টি অবভিয়াসলি লাগে। তো সেইখানে আমার মায়ের রান্না, আমার সব রান্নাই ভালো লাগে। বাঙালি খাবারের যে রান্নাগুলো করে, মাঝে মধ্যে ইউটিউব দেখে এক্সপেরিমেন্টগুলো করে, ওইগুলো আরাম পাই না আমি। বাট প্লেন বাঙালি ভাত, ডাল, আলু সিদ্ধ, মাছের ঝোল, আলু ভাজা, এইগুলো আই লাভ ইট। স্কুলের বন্ধুদের সঙ্গে এখনো যোগাযোগ আছে? এই রে, সবার সাথে নেই, যেহেতু এখন ফেসবুক আছে, তাদের হয়তো আমি দেখতে পাই, মাঝে মধ্যে আপডেট দেখতে পাই। অ্যাক্টিভলি যোগাযোগ কারোর সাথে নেই, আর খুব একটা নেই। আমি আশা করি আমি একটা নামও মাথায় আসছে না আমার, তো নেই বলবো। হ্যাঁ, অবশ্যই তাদের মাঝে মধ্যে হাই হ্যালো হয়, আপডেট দেখতে পারি, সবাই বিয়ে করছে, তাদের হচ্ছে খুব খুশি আমি তাদের জন্য। তুমি বিয়েটা কবে করবে? এই রে, অভিষেক ব্যানার্জিকে হ্যাঁ বলতে বলো এক্ষুনি, আমি বলি এই স্টেজে থাকে বিয়ে করে নেবো আমি, হ্যাঁ বলতে বলো ওনাকে, একবার জাস্ট রাজি করাও। আপাতত বিয়ের প্ল্যান নেই, ইটস নট ফর মাই সেক্সুয়ালিটি, যে এটা আমার পার্সোনাল চয়েস মনে হয়, যে আমি এখন কোনো রেসপন্সিবল, বা দেখো এখন তো আমি ধরো একটা কোনো ছেলের সাথেও আমি থাকলাম, বা একটা সারোগেসি করে ধরো ফরেনিং একটা বাচ্চা নিলাম, বা যাই করলাম না কেন, সেইটা আমি এখন অতটা রেসপন্সিবল হইনি, কারণ আমি এখন এতটা রেসপন্সিবিলিটিকে নিজেকে ঢোকাতে পারবো না। কোথাও কি দায়িত্ব নিতে ভয় পাচ্ছ? আমি নিতে চাইছি না, ভয়ের ব্যাপার না, কারণ একটা যদি আমি বিয়ে করি, একটা কমিটমেন্ট রাখতে হলো আমার, বা একটা যদি বাচ্চা অ্যাডপ্ট করো বলো, বা একটা বাচ্চা যদি সারোগেসি করে, যেমন ফরেন বলছি, বলিউডে তো অনেকেই করেছে, কারণ জোহার থেকে তুষার কাপুর সবাই তো করেছে, তো সেইখানে একটা বাচ্চার দায়িত্ব নেওয়া মানে একটা হিউজ রেসপন্সিবিলিটি। আমি এখনো নিজেকে অতটা কেপেবল ফিনান্সিয়ালিও মনে করি না, কারণ একটা হিউজ ফিনান্সিয়াল কেপেবল, আমাকে টাইম দিতে হবে, মেইন কথা সময় দিতে, সেটার জন্য আই এম নট রেডি ইয়েট। তো আমি যদি স্ট্রেটও হতাম, সেইটাও আমার সেম বক্তব্য হতো। এবং আমি না বিয়েতে বিশ্বাস করি না এখনো অবধি, কেন জানি না, মনে হচ্ছে ইটস ফাইন, লিভিং ইজ ফাইন, যে তার সাথে আমি থাকছি, যাকে ভালো লাগে
এটা আমি বিশ্বাস করছি, ভালো লাগে। বিয়েতে আমি এই মুহূর্তে বিশ্বাস করি না, লিভ ইন যদি ওপেন রিলেশনশিপ হয় ভালো, কারণ এত দেশ বিদেশে ঘুরতে যাই, আমি যদি কমিটমেন্টে যে না আমার বয়ফ্রেন্ড আছে, এত সুন্দর সামনে ছেলে দেখবো, কিছু করতে পারবো না, হবে না আমার দ্বারা, আপাতত আমার মেন্টালিটি নেই। দেখি আগামী 5 বছর বাদে হয়তো চেঞ্জ হতে পারে, তখন হয়তো অন্য মানসিকতা, তখন হয়তো তোমার ইন্টারভিউতে এসে অন্য কিছু বলবো, আপাতত তো নো ইচ্ছা। শেষ প্রশ্ন, যে বাংলা বাঙালির এমন কোনো সাহিত্যিক বা লেখকের লেখা যা আজও তোমার মন ছুঁয়ে যায় এবং তোমাকে ইন্সপায়ার করে? মমতা ব্যানার্জি, এত সুন্দর, শরীরটা কেঁপে ওঠে আমার, এত ভালো কবিতা, মানে সবাই মানে হাম্বা হাম্বা দুম্বা দুম্বা থেকে শুরু করে এত সুন্দর ইনোভেশন, কোনো কেউ পারবে? আমার মনে হয় বাচক লাফাচ্ছি, কি হবে কে জানে, জানি না, ওনার নামটা দিলাম। উনি হচ্ছে আমার মনে হয় শ্রেষ্ঠ কবি আমাদের পশ্চিমবঙ্গের, কি আমার পুরো সমগ্র ভারতবর্ষের শ্রেষ্ঠ কবি হচ্ছে মমতা ব্যানার্জি। এত সুন্দর কবিতার ডিফারেন্ট, মানে ধরতে পারবে না, কবিতা না গল্প, মাঝে মাঝে কনফিউজ, এত সুন্দরভাবে, এবং শুধুমাত্র বাংলার মানুষ নয়, বাংলার বাইরেও মানুষ ওনাকে চেনে। আমার মনে হয় পশ্চিমবঙ্গে আমাদের রাজ্যে একমাত্র সিএম যাকে প্রত্যেকটা রাজ্যের মানুষই চেনে। আমি তোমাকে এখন যদি জিজ্ঞেস করি যে গোয়ার সিএমকে, তুমি হয়তো বলতে পারবে না, মণিপুরের সিএমকে তুমি বলতে পারবে না, যে কোনো স্টেটে জিজ্ঞেস করো ওয়েস্ট বেঙ্গলের সিএমকে এক নামে বলবে, মমতা ব্যানার্জি, সবাই জানে সেটা। তো আমার মনে হয় ওনার এই ভার্সিলিটি, মানে উনি এত সুন্দর, মানে ওনার যে বৈচিত্র্যপূর্ণ, তার জন্য ওনাকে এত পপুলার করেছে। তো উনি আমার মতে শ্রেষ্ঠ কবি, এবং আমার মনে হয় যে রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র থেকেও শুরু করে ওনার লেখা তার থেকেও বেশি ওনার গুরুত্বপূর্ণ, এবং তার মধ্যে অনেক মিনিং আছে, এবং এটা আমি মন থেকে বলছি, কোনো মজা করে না, এবং সেইটাই আমি বলতে চাই। এবং আশা করি উনি মানে উনি ডিজার্ভও করে একটা নোবেল পুরস্কার, আমার মনে হয় খুব শীঘ্রই উনি পেয়ে যাবেন, আমার মনে হয়, এবং আমরা বাংলার মানুষ তাতে গর্ববোধ করবো। স্যান্ডি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ। শুনবো তোমায়তে আসার জন্য। আগামীতেও হয়তো তোমার সঙ্গে আবার যাতে একদম। একটা খোলামেলা আড্ডা হয় সেই অপেক্ষায় রইলাম। আপনারা শুনবো তোমায়তে আজকে স্যান্ডির অনেক কথা শুনলেন, তার জীবন দর্শন, তার জীবনের টার্নিং পয়েন্ট। আরও এরকম বহু গেস্ট আপনাদের সামনে আসবে, আর তাদের কথা আপনারা অবশ্যই শুনবেন। তবে আপাতত আজকে শুনবো তোমায় থেকে আমি সুচারু বিদায় নিচ্ছি, আর সেই সঙ্গে স্যান্ডিকেও আমাদের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ।